আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। যারা বিশেষ করে সেকেন্ড টাইম এই ভর্তি যুদ্ধে তোমরা অংশগ্রহণ করতে যাচ্ছ, ইতিমধ্যেই রাজশাহী ইউনিভার্সিটির কিন্তু ভর্তির তারিখ দিয়ে দিয়েছে। তো আজকে একটা সাধারণ জ্ঞানের নতুন একটা ক্লাসে তোমাদের সামনে হাজির হলাম। আ- আজকের ক্লাসে আমরা বিশ্বের প্রাচীন সভ্যতা নিয়ে আলোচনা করব। তো ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং আশা করতেছি তোমরা যারা যে যেখান থেকে যুক্ত হয়ে আছো ক্লাসটা শেষ পর্যন্ত দেখবা এবং হচ্ছে ক্লাসের মধ্যে যে আলোচনা করবো তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো, এখান থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে ইনশাল্লাহ কমন করে যাবে। তো প্রাচীন সভ্যতার কথা যদি আমরা বলি, আচ্ছা একটা জিনিস দেখো, পৃথিবী কিন্তু একদিনে হুট করেই কিন্তু মানুষে আসলে আসেনি, আল্লাহ পাঠায়নি। বা আমরা যদি বৈজ্ঞানিকভাবে বলি যে হুট করে কিন্তু মানুষ পৃথিবীতে আসেনি, একটা ধীরে 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 একটা প্রসেসের মধ্যে দিয়ে আসছে। আমরা যদি চিন্তা করি আজ থেকে 460 কোটি বছর আগে কিন্তু পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্বই ছিল না। অন্যান্য গ্রহের মতো পৃথিবীও কিন্তু জ্বলতেছিল। পরে ধীরে 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 পৃথিবী স্বাভাবিক হয়। পৃথিবীর যে আলো বা পৃথিবীর যে স্তরটা আছে না, এটা তো লাভার মতো ছিল, গলিত অবস্থায় ছিল। পরে আস্তে আস্তে যখন ঠান্ডা হয় তখন কিন্তু সাগর মহাসাগর এবং পৃথিবীর যে ইয়াটা ওইটা কিন্তু তৈরি হয়। এবং তারপরে ধীরে ধীরে আজ থেকে প্রায় 5 বা মতান্তরে 10,000 বছর আগে সর্বপ্রথম মানুষের যে যাত্রা পৃথিবীতে শুরু হয় আস্তে 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 ধীরে ধীরে। এরপরে মূলত আসলে 5,000 বছর আগে যে প্রাচীন যে সভ্যতার যে আসে সেটার যাত্রা শুরু হয়। মানুষ ঠিক আছে ছড়ায় ছিটায় থাকতো, বাট বেঁচে থাকার জন্য তখন যারা মানে সবাই মিলে একসাথে বসবাস করা শুরু করে দেয়, তখন আসলে মানুষের যে সভ্যতা সেই যাত্রাটা শুরু হয়। সভ্যতার যাত্রা আমরা যদি দেখি, তোমরা যারা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখবা, বা যারা হিন্দু আছো বা যারা মুসলিম আছো, বিভিন্ন ধর্মে আছো, বিভিন্ন ধর্মে বিভিন্ন কথাই বলা আছে। তো যদি ধর্মের দিক থেকে দেখি, আসলে ধর্মের যে মূল ইয়াটা শুরু হয়েছে মধ্যপ্রাচ্য থেকে। মধ্যপ্রাচ্যে কিন্তু আমরা মেসোপটেমিয়া সভ্যতা দেখি, অথবা মধ্যপ্রাচ্য থেকে একটু পাশে আফ্রিকার দেশের দিকে যদি যাই, আমরা মিশরীয় সভ্যতার কথা আমরা কিন্তু দেখতে পাবো। তাহলে মিশরীয় সভ্যতা এবং মেসোপটেমিয়া সভ্যতা মূলত মানব সভ্যতার যে ইতিহাস, আমরা সেখান থেকে শুরু করি। তো আজকের ক্লাসে আমরা এখান থেকে শুরু করব এবং আশা করতেছি তোমরা কোনো কিছু বুঝবা। আর যদি কিছু না বুঝো আমাকে হোয়াটসঅ্যাপে নক করবা, বা ফেসবুকে ভিডিওটা যেখানে আপলোড হোক না কেন অবশ্যই তোমরা কমেন্ট করবা, আমি উত্তর দেওয়ার ট্রাই করবো। হ্যাঁ, তো মিশরীয় সভ্যতা থেকে যদি শুরু করি, মিশরীয় সভ্যতা পৃথিবীর ইতিহাসে প্রথম সভ্যতা আমরা বলতে পারি। মিশরীয় না, মেসোপটেমিয়া সভ্যতাকে আমরা বলবো। আর মেসোপটেমিয়ার অনুপস্থিতিতে আমরা মিশরীয় সভ্যতাকে বলতে পারি। মেসোপটেমিয়া সভ্যতা যদি থাকে ওটাকে আমরা হচ্ছে প্রাচীন সভ্যতা হিসাবে দেবো। আর মিশরীয় সভ্যতার কথা যদি আমরা বলি, এই সভ্যতাটা প্রায় আজ থেকে 5,000 খ্রিস্টপূর্বে আসলে শুরু হয় এবং পরবর্তীতে 3200 খ্রিস্টপূর্ব মিশরের একজন রাজা উনি হচ্ছে এই সভ্যতাটাকে একত্রিত করে, এবং সর্বপ্রথম হচ্ছে মিশরের যে যাত্রা শুরু হয়, দুই মিশরকে একত্রিত করেন কিন্তু উনি 3200 খ্রিস্টাব্দে। তারপর থেকে মিশরের সভ্যতার যে যাত্রা ধীরে ধীরে শুরু হয়। এখন মিশরের সভ্যতায় কিন্তু অনেক অবদান আছে, আমাদের যে মানব সভ্যতা আছে তার মধ্যে অবদান আছে। এবং মিশরের সভ্যতা তোমরা যদি দেখো, মিশরের সভ্যতা কিন্তু মূলত ধর্মকে কেন্দ্র করেই ঘোরাফেরা করছে। মিশরের সভ্যতা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই ধর্ম ছিল, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে এবং সব জীবনে। এবং কি ওরা যখন মারা যেত তখন কিন্তু ওদেরকে মমি করে রাখা হতো। হ্যাঁ, তো তখন থেকে কিন্তু যে রসায়ন শাস্ত্র বা চিকিৎসা শাস্ত্র যে হাড় ভেঙে গেলে হাড় যে জোড়া দেয়া, এক্ষেত্রে কিন্তু মিশরের সভ্যতা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেখবা যে এরকম কবরে লাশ রাখতো, লাশের সাথে কিন্তু ওই যেমন খাবার দাবার অলংকার দিত। তো এমন হতো যে কবর চুরির ঘটনা ঘটে যেত। যে বিভিন্ন সময় মিশরের সভ্যতায় দেখা গেছে যে প্রতি ইয়াতেই লাশ কবর দিয়ে গেছে, সাথে সাথে এসে কেউ একজন তুলে নিয়ে গেছে, এবং তুলে নিয়ে গিয়ে যে অলংকার গুলো আছে, যে এগুলো আছে, এগুলো নিয়ে লাশটা হচ্ছে পুড়ায় দিছে। কারণ ওরা ভয় করতো যে যেহেতু মৃত্যুর পরেও মানুষ আসলে পুনর্জীবিত হয়, তো এরা তো আমাদেরকে বদদোয়া বা অভিশাপ দিতে পারে। তো যার কারণে কিন্তু লাশকে পুড়ায় দিত। হ্যাঁ, নীল নদের ইয়াতে মূলত হচ্ছে, আমি কালারটা একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ, প্রাচীন মিশরীয় সভ্যতার শুরু হয়েছে নীল নদে। হ্যাঁ, নীল নদে। ওকে,
রাফি কালার কাজ করতেছে নাকি যেন দেখো, রেড কালারটা কাজ করতেছে না। শিওর? ওকে, এইটুকু একটু কেটে দিস। আচ্ছা, তো নীল নদের কথা যদি বলি আমরা, মিশরীয় যে সভ্যতাটা, এই সভ্যতাটা প্রায় পুরোটাই নীল নদের দান। কারণ মিশরীয় যে সভ্যতা, এটা মূলত যে নীল নদ আছে না, আফ্রিকায় যে ভিক্টোরিয়া লেক, হ্যাঁ, যে ভিক্টোরিয়া লেক আছে আফ্রিকাতে, এই ভিক্টোরিয়া লেক থেকে কিন্তু নীল নদের হচ্ছে ইয়া শুরু হয়েছে। এবং আফ্রিকা মহাদেশে প্রায় অনেকগুলো দেশের মধ্যে দিয়ে এই নীল নদ কিন্তু বয়ে গেছে। এবং নীল নদ এই জন্য হচ্ছে মিশরের সভ্যতার লাইফ লাইন ছিল, যে মিশরের যে সভ্যতাটা, এই সভ্যতাটা কিন্তু কৃষি নির্ভর ছিল। ফলে দেখা গেছে যে আসলে কৃষির জন্য নদীর উপর নির্ভর করা লাগছে। এখন নদী যদি না থাকতো, পুরা আফ্রিকা মরুভূমি হয়ে যেত, এবং যার কারণে দেখা যেত যে সভ্যতাও টিকে থাকতে পারতো না। এবং আমরা যদি খেয়াল করি, বেশিরভাগ প্রাচীন সভ্যতায় আসলে বলতে গেলে নদীর পাশে, নদীর কিনারায় হয়েছে। কারণ এখান থেকে পানি পেতো এবং যাতায়াতের সুবিধা হতো, ব্যবসা বাণিজ্যের সুবিধা হতো। খুব কমই রাষ্ট্র আছে যারা নগর রাষ্ট্র ছিল, যেমন হচ্ছে গ্রিককে আমরা নগর রাষ্ট্র বলতে পারি। সো নীল নদ আসলে মিশরের জন্য একটা এক্সপেক্টও ছিল। মিশরের রাজাকে বলা হতো ফারাও। হ্যাঁ, ফারাও ওয়ার্ডটা মূলত পারাও থেকে আসছে, পরবর্তীতে ফারাও হয়েছে। এই যে 3200 খ্রিস্টপূর্বাব্দে যখন হচ্ছে আহ, ওনার নামটা আমি সম্ভবত ভুলে গেছি, যখন মিশরকে একত্রিত করছে, তারপরে কিন্তু ও ফারাওয়ের মর্যাদা লাভ করছে। এবং তারপর থেকে কিন্তু এই ইয়াটা হয়েছে। এবং আমরা কিন্তু যখন ফেরাউনকে দেখি, সেও কিন্তু ফারাও ছিল। হ্যাঁ, মৃতদের পচনের হাত থেকে বাঁচানোর জন্য মিশরীয়রা তৈরি করে পিরামিড। যে আমি একটু আগে তোমাদেরকে যে কথাটা বলতেছিলাম, যে ওরা আসলে ধর্ম খুবই বিশ্বাস করতো, এবং সব অঙ্গের মধ্যে ধর্ম ছিল, যার কারণে দেখা গেছে যে মৃত্যুর পরবর্তী যে জীবনটা, ওরা কিন্তু সেটাকেও বিশ্বাস করতো। এবং এই যে মৃত মানুষ, ওদেরকে প্রিজার্ভ করে রাখার জন্য আহ পিরামিড বানানো হতো। এবং অনেক সময় দুঃখজনক বিষয় কি, যে পিরামিডে যে কবর দেওয়া হতো না, যদি কোনো রাজা বা বড় মানুষ যারা হচ্ছে সম্ভ্রান্ত অভিজাত ফ্যামিলি থেকে মারা যায়, তখন করতে কি, যে ওর সাথে অনেকগুলো লোককে পিরামিডের মধ্যে হচ্ছে কবর দিয়ে দিত। যে এই ব্যক্তিটা তো হচ্ছে যেহেতু আফটার লাইফ আছে, তোমরা ওর সাথে থাকো, ওই রাজার সাথে থাকো, যদি কোনো কিছু লাগে তোমাদেরকে দিতে হবে। দেখা গেছে যে ওদেরকে ফোর্স করে, বাধ্য করে ইয়া করা হতো। যার কারণে কিন্তু অনেক যে মমিগুলো আবিষ্কৃত হয়েছে, সেগুলো কিন্তু এই সব পিরামিডের মধ্যে, যাদেরকে জীবন্ত আসলে কবর দেওয়া হয়েছে, তাদেরও আছে। মিশরের সভ্যতার অবদানের কথা যদি আমি বলি, হ্যাঁ, অবদানের ক্ষেত্রে মিশরের সভ্যতা আমরা প্রথমে বলবো যে হচ্ছে বর্ণমালা, হ্যাঁ, হায়ারোগ্লিফি। এই বর্ণমালাটা কিন্তু ছিল হচ্ছে চিত্র নির্ভর। হ্যাঁ, চিত্র নির্ভর, চিত্র নির্ভর। হ্যাঁ, এবং মিশরের সভ্যতায় 24টা হচ্ছে আমরা হচ্ছে চিত্র নির্ভর বর্ণমালা পাবো। পরবর্তীতে যে আমরা ফিনিশীয়দের যদি দেখি, ওরা কিন্তু হচ্ছে অক্ষরভিত্তিক বর্ণমালার যে প্রচলন করছে। আমরা রোমান সভ্যতা দেখছি, রোমান অক্ষর। পরবর্তীতে কিন্তু ইন্ডিয়াতে, যে আমাদের বিশেষ করে হচ্ছে ভারতীয় মহাদেশে কিন্তু আহ, শূন্যর আবিষ্কার হয়েছে, এবং হচ্ছে 1 2 3 যেভাবে আমরা লিখি। হ্যাঁ, তো মিশরের সভ্যতার অন্যতম অবদান হচ্ছে বর্ণমালায়। এবং আরেকটা আছে, যেটা দেখতেছে না, এটা হচ্ছে শিল্পকর্মের উৎকর্ষ। এটার নাম মেমফিস না কি যেন একটা। হ্যাঁ, তারপর যদি আমরা দেখি, মমি তৈরি করতো, আর মমি সংরক্ষণের জন্য তৈরি করতো পিরামিড। সবচেয়ে বড় পিরামিড হচ্ছে ফারাও খুফুর পিরামিড। হ্যাঁ, খুফুর পিরামিড হচ্ছে সবচেয়ে বড় পিরামিড হচ্ছে মিশরের। কিন্তু আমরা যদি বলি পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি পিরামিড আছে, সেটা কিন্তু হবে সুদানে। পৃথিবীর সবচেয়ে বেশি পিরামিড আছে সুদানে। এবং মিশরের কথা বললে কিন্তু আমাদের প্রথমে পিরামিডের কথা মাথায় আসে। তুমি মাথায় রাখবা, পরীক্ষা যদি আসে, একটু এই পিরামিডের কোশ্চেনটা একটু বুঝে শুনে করবা। মিশর ঠিক আছে পিরামিডের জন্য বিখ্যাত, এবং হচ্ছে যদি আমরা বেশি পিরামিডের কথা বলি, সেটা সুদান হবে। আর যদি বলি পৃথিবীর সবচেয়ে বড় পিরামিড কোথায় অবস্থিত, সেটা হচ্ছে মেক্সিকোতে অবস্থিত। আহ, আর যদি দেখি, মিশরে নলখগড়া জাতীয় গাছ থেকে কাগজ বানাতো। এই কাগজকে বলা হতো মূলত প্যাপিরাস। হ্যাঁ, প্যাপিরাস বলা হতো, প্যাপিরাস। ওকে। আর এই প্যাপিরাসকে কিন্তু পরবর্তীতে ইংলিশে পেপার বলা হয়। তো হচ্ছে যারা প্যাপিরাসকে হচ্ছে কোড করছে, পরবর্তীতে বিভিন্ন ইউরোপীয় সভ্যতা, ওরা কিন্তু প্যাপিরাস থেকে পেপার শব্দটা নিছে।
হ্যাঁ, এবং হচ্ছে নীল নদকে কেন্দ্র করে বিশ্বের প্রথম কৃষিভিত্তিক ব্যবস্থার প্রচলন করে হচ্ছে মিশরীয় সভ্যতা। এবং হচ্ছে হেরোডোটাস, উনি হচ্ছে ইতিহাসের জনক। পরবর্তীতে কিন্তু থুকিডাইস, উনি হচ্ছে বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক। হেরোডোটাস বলছে যে হচ্ছে মিশর মূলত নীল নদের দান। রাসায়নিক প্রক্রিয়ায় মৃতদেহ সংরক্ষণ, এটা একটা অবদান ওদের। তারপর আমরা যদি দেখি বর্ণমালার কথা, একটু আগে বললাম যে ওরা 24টা বর্ণমালা হচ্ছে করছে, আবিষ্কার করছে। এটা হচ্ছে চিত্রভিত্তিক, হ্যাঁ, চিত্রভিত্তিক। তোমরা একটু খেয়াল করে থাকলে দেখতে পাবা যে ওদের বর্ণমালার ধরনটা হচ্ছে চিত্রভিত্তিক এবং হচ্ছে চিত্র এঁকে। যেমন জাপানিজ বা চাইনিজ যদি আমরা দেখি না, এটা হচ্ছে চিত্রভিত্তিক। হ্যাঁ, এটার উদাহরণ হচ্ছে আমরা বলতে পারি চায়না বা চীন, হ্যাঁ, বা হচ্ছে জাপান। এবং পৃথিবীতে অনেক ভাষা আছে, অনেক অক্ষর আছে, অনেক হারায় গেছে, বিলুপ্ত হয়ে গেছে, এবং প্রাচীন কাল থেকেই সে ধারাবাহিকতা বজায় আছে। তো আমরা ইতিহাস থেকে যেগুলো জানতে পারতেছি সেই জায়গা থেকেই আমরা আলোচনা করতেছি। মিশরীয় ভাস্করদের সবচেয়ে বড় গৌরব হচ্ছে স্ফিস, না কি যেন উচ্চারণ করাটা খুব টাফ। আমি একটু আগে তোমাদেরকে দেখালাম না যে সিংহর মতো যে দেহ, সেই জিনিসটা। হায়াগ্রাফি, হায়ারোগ্লিফির কথা বলতেছিলাম। হায়ারোগ্লিফি মানে হচ্ছে পবিত্র লিপি, হ্যাঁ, এবং এটা হচ্ছে চিত্রভিত্তিক। আর মিশরীয় সভ্যতাই হচ্ছে প্রথম সভ্যতা যারা আসলে বছরকে 365 দিনে ভাগ করছে, 12 মাস করছে, এবং হচ্ছে তারা আসলে মাস গণনা শুরু করছে, এটা মিশরীয়রা। পরবর্তীতে কিন্তু মেসোপটেমিয়া সভ্যতাতেও কিন্তু এই জিনিসটা আসছিল। ওরা হচ্ছে জলঘড়ি বা হচ্ছে লুনার হচ্ছে চন্দ্র যে পঞ্জিকা আছে, বা ওরা হচ্ছে ক্যালেন্ডারের যে পরিচালনা, এটা কিন্তু মেসোপটেমিয়া সভ্যতা থেকে আসছে। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। মেসোপটেমিয়া এবং হচ্ছে মিশরের সভ্যতার মধ্যে তোমরা প্যাচ লাগায়ও না। হ্যাঁ, ক্যালোডীয় সভ্যতা হচ্ছে মেসোপটেমিয়ার মধ্যে, অথবা হচ্ছে সুমেরীয় সভ্যতা, এই দুইটা মিলায় হচ্ছে মনে করো যে তোমার আহ, একজন আবিষ্কার করছে হচ্ছে ক্যালেন্ডার, আরেকটা সভ্যতা আবিষ্কার হচ্ছে তোমার হচ্ছে ঘন্টা বা মিনিট। এই জিনিসটা একটু মাথায় রেখে এই জিনিসটা পড়ে নিও। পৃথিবীর সর্বপ্রথম এক ঈশ্বরের ধারণা দেন ফারাও ইখাটর। যে কথাটা বললাম না যে এক সময় মিশরে অনেক দেবদেবীকে পূজা করা হতো। পরবর্তীতে একজন ফারাও, উনি নিজেরই একটা ধর্ম প্রচলন করেছিল যে একটা মাত্র ঈশ্বর আছে। হ্যাঁ, উনি হচ্ছে ফারাও ইখাটন। এবং দুই মিশরকে একত্রিত করা হচ্ছে মেনেস। এবং মেনেস হচ্ছে কত সালে? এটা হচ্ছে 3200 খ্রিস্টপূর্বাব্দে হচ্ছে দুই মিশরকে একত্রিত করে। এবং প্রাচীন মিশরের রাজধানী ছিল মেমফিস, যদিও এটা তেমন গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, তো মেসোপটেমিয়া সভ্যতায় আমরা যাবো, যাওয়ার আগে আমরা একটু জেনে নেই আমরা হচ্ছে আসলে মিশরের সভ্যতা থেকে কি পড়লাম। প্রথমত, এই সভ্যতাটা হচ্ছে পৃথিবীর প্রাচীন সভ্যতা। আমরা যদি হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা না থাকে, বা হচ্ছে তোমার সুমেরীয় সভ্যতা না দেয়া থাকে, তাহলে আমরা মিশরীয় সভ্যতাকে বলবো পৃথিবীর প্রথম হচ্ছে সভ্যতা। এবং এই সভ্যতা হচ্ছে অবদানগুলো যদি আমরা একটু দেখি, মমি বানাইছে, হায়াগ্লিফি আছে, এবং বিভিন্ন যে চিত্রকল্প আছে। এবং আমরা এই জিনিস তার সাথে আরেকটা জিনিস মাথায় রাখবো, যে আমরা যদি পিরামিডের কথা বলি, পিরামিড হচ্ছে মিশর হচ্ছে পিরামিডের জন্য বিখ্যাত। সবচেয়ে বেশি পিরামিড আছে হচ্ছে সুদানে, এবং হচ্ছে সবচেয়ে বড় পিরামিড আছে মেক্সিকোতে। এখন যদি আমরা মেসোপটেমিয়া সভ্যতার কথা বলি, এটা মূলত হচ্ছে ইউফ্রেটিস এবং হচ্ছে টাইগ্রিস, এই দুই নদীর তীরে হচ্ছে হয়েছে। মেসোপটেমিয়া সভ্যতার যদি আমরা মেসোপটেমিয়া শব্দটা যদি আক্ষরিকভাবে আমরা করি, এই যে মেসো বা মেসোস, এটার মানে হচ্ছে মধ্যবর্তী, মধ্যবর্তী। আর যদি এই যে পটাস বা পটেমিয়া, এই কথাটা যদি করি, এটা মানে হচ্ছে নদী। হ্যাঁ, তো দুই নদীর মধ্যবর্তী স্থানকে বলা হচ্ছে আপনার মেসোপটেমিয়া। আর মেসোপটেমিয়া সভ্যতা আসলে ইউফ্রেটিস এবং হচ্ছে টাইগ্রিস নদীর মধ্যবর্তী স্থানে হচ্ছে ছিল, যেমন হচ্ছে ফোরাত এবং দজলা। এবং যার কারণে দেখবা যে এখানে সভ্যতার একটা স্তর আছে। মেসোপটেমিয়া সভ্যতা হচ্ছে 4টা স্তরে বিভক্ত। তোমার হচ্ছে এক নাম্বারটা আমরা যদি বলি, সেটা হচ্ছে উম সুমেরীয় সভ্যতা। দুই নাম্বার হচ্ছে যদি আমরা বলি, 2 নাম্বার সভ্যতা হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা। 3 নাম্বারটা হচ্ছে অ্যাশরীয় সভ্যতা। আর হচ্ছে 4 নাম্বারটা হচ্ছে ক্যালোডীয় সভ্যতা। হ্যাঁ, এই 4টা স্তর নিয়ে আসলে মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠছে।
মেসোপটেমিয়া সভ্যতা এটাও মূলত হচ্ছে কৃষি নির্ভর ছিল, এবং উম, মিশরের কথা বলছি, মিশর হচ্ছে পৃথিবীর প্রথম হচ্ছে কৃষি নির্ভর একটা সভ্যতা ছিল। আর হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতার একই অবস্থা, এটা একটা কৃষি নির্ভর সভ্যতা ছিল। এবং হচ্ছে পরবর্তীতে যে চারটার বিকাশ হয়েছে, পরবর্তীতে পারস্য যে সভ্যতা আছে না, পারস্য সভ্যতার হচ্ছে আক্রমণের কারণে ফাইনালি মেসোপটেমিয়া সভ্যতা আসলে বিলুপ্ত হয়ে যায়। এবং এই যে এখানে বলা আছে চারটি পরিক্রমা এই সভ্যতায় হয়েছে, এখন আমরা ওই চারটি পরিক্রমা সম্পর্কে একটু জানার চেষ্টা করি, চলো। প্রথম হচ্ছে সুমেরীয় সভ্যতা, হ্যাঁ, সুমেরীয় সভ্যতা। এবং দেখো, সুমেরীয় সভ্যতা মেসোপটেমীয় সভ্যতার প্রথম স্তর, এবং এই সভ্যতায় হচ্ছে বেশ কিছু অবদান আছে, বিশেষ করে বিভিন্ন কিছু আবিষ্কারের কথা বলো না কেন, চাকার কথা যদি আমরা বলি, চাকা আবিষ্কারের কথা, কিংবা হচ্ছে লিপি আবিষ্কারের কথা যদি বলি, সুমেরীয় সভ্যতা কিন্তু ওই সময় খুবই গুরুত্বপূর্ণ একটা রোল রাখছে। হ্যাঁ, এটা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতার সবচেয়ে প্রাচীন সভ্যতা। হ্যাঁ, আর হচ্ছে এটা হচ্ছে অক্ষর ভিত্তিক। এর আগে আমরা কি পড়ছিলাম, যে মিশরের সভ্যতা হচ্ছে একটা চিত্র ভিত্তিক একটা হচ্ছে আহ আবিষ্কার করেছিল, বর্ণ আবিষ্কার করেছিল। বাট এরা হচ্ছে অক্ষর ভিত্তিক একটা আবিষ্কার করছে, এটা হচ্ছে কিউনিফর্ম। এবং মিশরের সভ্যতায় আহ যেটা হয়েছে তার উল্টোটা কিন্তু এখানে এখানে হচ্ছে অক্ষর ভিত্তিক। আর যে সুমেরীয় সভ্যতা, এটা অক্ষর ভিত্তিক যে কিউনিফর্ম আবিষ্কার করছে, কিউনিফর্মের উপর কিন্তু একটা মহাকাব্য লিখছিল। হ্যাঁ, মহাকাব্যটার নাম হচ্ছে গিলগামেশ। গিলগামেশ, হ্যাঁ, গিলগামেশ হচ্ছে পৃথিবীর প্রথম এবং একদম পুরনো মহাকাব্য। উন্নত সেচ ব্যবস্থা ছিল হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা, সুমেরীয় সভ্যতাতে। হ্যাঁ, সেচ ব্যবস্থার কথা আমরা, সেচ ব্যবস্থা আসলে দেখো, প্রাচীন যে সভ্যতাগুলো আছে সবগুলাতে কিন্তু সেচ অনেক গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে তোমার মনে করো যে যাতায়াতের সুব্যবস্থার জন্য। এবং ওই সময় কিন্তু সুমেরীয় সভ্যতায় মনে হয় প্রথম যারা কাচের ব্যবহার শুরু করছে। আজকে দেখো, আমাদের কোনো কিছু হলে আমাদের ফোন আছে, গাড়ি আছে, ইয়া আছে, ওই সময় কিন্তু ছিল না। এই সভ্যতায় সুমেরীয়রা প্রথম যারা চাকার আবিষ্কার করছে। হুম? জলঘড়ি, চন্দ্রপঞ্জিকার কথা যেটা আমি বললাম, যে হচ্ছে মিশরের সভ্যতার সাথে সুমেরীয় এবং হচ্ছে ক্যালেডিওর যে একটা আমরা প্যাচ লাগাই, এই জিনিসটা যাতে না লাগে। এবং আমাদের পরবর্তীতে এমসিকিউ আছে, এই জিনিসটা আমরা এমসিকিউতে সলভ করে নেব। হ্যাঁ, তো চন্দ্রপঞ্জিকা, জলঘড়ি, চাকা যে এটা হচ্ছে সুমেরীয়রা আবিষ্কার করছে। এবার দেখি আমরা ব্যাবিলনীয় সভ্যতার কথা যদি আমরা বলি, দেখো, ব্যাবিলনীয় সভ্যতা মূলত আইনের জন্য প্রসিদ্ধ। এবং হচ্ছে আইনের যে আছে হাম্মুরাবি, ব্যাবিলনীয় সভ্যতার হচ্ছে প্রতিষ্ঠাতা বা নেতা হচ্ছে হাম্মুরাবি। এবং উনি প্রথমত যে লিপি আবিষ্কার হয়েছে সেটার মধ্যে কিন্তু উনি সম্ভবত 282টা আইন প্রণয়ন করছিলেন। এবং হচ্ছে এই আইনটা, সরি, প্রণয়ন করেনি, খুবই গুরুত্বপূর্ণ, বিগত বছরে হয়তো এই প্রশ্নটা আসছিল। উনি আইন প্রণয়ন করেননি, উনি হচ্ছে আইন সংকলন করছে। আমরা পরবর্তীতে মধ্যযুগে বা হচ্ছে রেনেসাঁ পড়তে গেলে যখন রোমান সভ্যতা পড়বো, রোমান সভ্যতা দেখবা হচ্ছে মাদার অফ অল ল, আইনের জন্য হচ্ছে প্রসিদ্ধ। আর জাস্টিনিয়ান উনি মূলত আইন সংকলন করেছিলেন, এবং হচ্ছে হাম্বুরবি এখানে হচ্ছে ব্যাবিলনিয়ান সভ্যতার জন্য হচ্ছে আইনের যে সংকলন করেছিলেন। এবং হচ্ছে এই আইনগুলো অনেক রিজিড ছিল। হ্যাঁ, পৃথিবীর প্রথম মানচিত্র পাওয়া যায় ব্যাবিলনিয়ানের গাথুর শহরে। গাথুর শহরে পৃথিবীর প্রথম মানচিত্র পাওয়া যায়। আর হচ্ছে গ্রিক সভ্যতা হচ্ছে প্রথম পৃথিবীর হচ্ছে মানচিত্র অঙ্কন করে। এই জিনিসটা মাথায় রাখবো তোমরা। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি অ্যাশরীয় সভ্যতা, অ্যাশরীয় জাতিটা মূলত যুদ্ধ জাতি ছিল। এবং ওদের যে আবিষ্কার সেটা হচ্ছে যুদ্ধ বা সমরাস্ত্র সংক্রান্ত আবিষ্কার। এবং পরবর্তীতে ওরা হচ্ছে অক্ষাংশ দ্রাঘিমাংশ আবিষ্কার করছে। সমরবিদ্যায় পারদর্শী ছিল অ্যাশরীয় সভ্যতা। হ্যাঁ, যার কারণে হচ্ছে ওরা লোহার অস্ত্র যে ব্যবহার আছে এই জিনিসটা কিন্তু ওরা করছে। অন্যদিকে আমরা যদি সিন্ধু সভ্যতা বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের কথা বলি, ওরা কিন্তু লোহার ব্যবহার জানতো না। তো অ্যাসিরীয় সভ্যতা এই জিনিসটা জানতো। এবং হচ্ছে ওরা অক্ষাংশ দ্রাঘিমাংশ অর্থাৎ ল্যাটিটিউড লঙ্গিটিউড যে হচ্ছে লঞ্জিটিউড আছে, এই জিনিসটা কিন্তু ওরা আবিষ্কার করছে। এবং প্রথম বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করেছিল অ্যাশরীয় সভ্যতা। আচ্ছা, আমরা যদি এখন ক্যালোডীয় সভ্যতার কথা বলি, দেখো, ক্যালোডীয় সভ্যতা নতুন ব্যাবিলনীয় সভ্যতা নামে পরিচিত। এবং হচ্ছে ক্যালোডীয় সভ্যতা হচ্ছে স্থপতি হচ্ছে নেবুচাঁদ নেজার। হ্যাঁ, নেবুচাঁদ নেজারের সাথে কিন্তু ইসরায়েলের একটা কাহিনী আছে। এই যে
হিব্রু যে সভ্যতাটা আছে, আল্লাহ তাআলা কিন্তু এখানে অনেক নবীকে পাঠাইছিল ইসরায়েলে, এবং পরবর্তীতে মনে করো যে ইসরায়েলে একটা কানেকশন আছে এই মেসোপটেমিয়া সভ্যতার মধ্যে, এবং যেহেতু এই সভ্যতাটা মধ্যে মধ্যপ্রাচ্যই পড়ে, সো আমরা বেশিরভাগ দেখব মেসোপটেমিয়া সভ্যতাটা হচ্ছে ইরাকে, জর্ডানে, তারপর হচ্ছে লেবাননে, আহ, তারপর হচ্ছে ফিলিস্তিনে, এই জায়গাটাতে কিন্তু ছিল। এবং ফিলিস্তিনের মধ্যে কিন্তু ইসরায়েল পড়ে, যে ফিলিস্তিনের ভূমি দখল করে নিছে। আর নেবুচাঁদ নেজার উনি ওনার ওয়াইফের জন্য ব্যাবিলনের শূন্য উদ্যান বা ঝুলন্ত উদ্যান তৈরি করেছিল। হ্যাঁ, এবং হচ্ছে ক্যালোডীয় সভ্যতায় 7 দিনের সপ্তাহ, প্রতিদিনকে হচ্ছে 12 জোড়া ঘন্টা করে ক্যালেন্ডারের প্রথম উদ্ভাবন করে। তাহলে ক্যালোডীয় সভ্যতাকে মনে রাখবা কিভাবে, যে ক্যালোডীয় সভ্যতা ক্যালেন্ডার আবিষ্কার করছে। হ্যাঁ, এবং হচ্ছে ক্যালেডীয় সভ্যতা হচ্ছে নতুন একটা ব্যাবিলনীয় সভ্যতা ছিল। তো সভ্যতার আমরা এই 4টা স্তর দেখলাম। আহ মেসোপটেমিয়া সভ্যতার প্রথমে আমরা দেখলাম হচ্ছে সুমেরীয় সভ্যতা, তারপর হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা, তারপর অ্যাসিরীয়, তারপর ক্যালিডীয়। এবং সভ্যতায় যে অবদানগুলো তাদের আছে, চাকার অবদান বলো, বা হচ্ছে তোমার হচ্ছে বর্ণমালার অবদান বলো, বা হচ্ছে অস্ত্র যে ইয়াটা আছে। তো তোমরা প্রথমত সভ্যতার বিষয়টা জানবা, যে মেসোপটেমিয়া সভ্যতা কোথায় হয়েছে, ওদের আসলে কৃষি ব্যবস্থাটা কেমন ছিল, সামাজিক ব্যবস্থা কেমন ছিল। ধর্ম ব্যবস্থার কথা যদি বলি, আমরা মেসোপটেমিয়া সভ্যতা আসলে ধর্মের অতটা গুরুত্ব ছিল না, এবং বেশিরভাগ ক্ষেত্রে ওরা হচ্ছে দেখা গেছে কয়েকটা মূর্তি পূজা করতো, বাট ওদের ক্ষেত্রে আসলে ধর্ম অত গুরুত্ব ছিল না। এবং এই সভ্যতা যদি আমরা রাজনৈতিক কথা বলি, রাজনৈতিকভাবে অতটা অ্যাক্টিভ ছিল না। ওরা মূলত পরবর্তীতে পারস্য সভ্যতার আক্রমণের কারণে ধ্বংস হয়ে গেছে। ওকে, সিন্ধু সভ্যতা আমরা যদি ভারতীয় উপমহাদেশের দিকে একটু দেখি, আহ, তাহলে কিন্তু ইন্দুস ভ্যালি সভ্যতাটা অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশ অংশে পড়ো প্রাচীনকাল থেকে, অথবা হচ্ছে তুমি আন্তর্জাতিক অংশে পড়ো না কেন, সিন্ধু সভ্যতাটা মূলত হচ্ছে পৃথিবীর ভারতীয় মহাদেশের দিক থেকে পৃথিবীর হচ্ছে শুরুর দিককার সভ্যতা। এটা একটা ব্রোঞ্জ যুগের সভ্যতা। হ্যাঁ, সিন্ধু সভ্যতাটা মূলত ব্রোঞ্জ যুগের একটা সভ্যতা। হ্যাঁ, আর সিন্ধু সভ্যতা গোড়াপত্তন করে কারা? দ্রাবিড়গণ। তাহলে দেখো, সিন্ধু সভ্যতা পরবর্তীতে কিন্তু আক্রমণ হয়েছে, শিকার হয়েছে আর্যদের দ্বারা। হ্যাঁ, আর্য সভ্যতার কারণে সিন্ধু সভ্যতা সভ্যতা পরবর্তীতে বিলুপ্ত হয়। সিন্ধু সভ্যতার 2টা গুরুত্বপূর্ণ শহর হচ্ছে হরপ্পা এবং মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো নিয়ে কিন্তু একটা মুভি আছে ঋত্বিক রোশনের। হ্যাঁ, এই 2টা সভ্যতা মিলে কিন্তু হচ্ছে এটা বর্তমানে অবস্থান হচ্ছে পাকিস্তানের পাঞ্জাবে, এবং বেশ কিছু রাজস্থানে আছে, গুজরাটেও আছে। তবে মূলত সিন্ধু সভ্যতার বর্তমান অবস্থান হচ্ছে পাকিস্তান। হরপ্পা নগরীটি গড়ে উঠেছিল সিন্ধু উপনদীর রাভা নদীর তীরে। ওকে, বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এটা আছে। এটা হচ্ছে তাম্রপ্রস্তর যুগে নির্মিত, যেটা আমরা বললাম ব্রোঞ্জ যুগের। এবং এর ধ্বংসাবশেষ কিন্তু হচ্ছে পাকিস্তানের লারকানে পাওয়া গেছে। ওকে, 1922 সালে মাটি খুঁড়ে এই সভ্যতা আবিষ্কার করে জন মার্শাল এবং হচ্ছে রাখাল বন্দ্যোপাধ্যায়। রাখাল বন্দ্যোপাধ্যায়টা মনে রাখো, বন্দ্যোপাধ্যায় এটা আবিষ্কার করছে। পরবর্তীতে হচ্ছে জন মার্শাল হচ্ছে আরো এখান থেকে অনেক কিছু আবিষ্কার করছে, এবং উনি এই জিনিসটা ধারাবাহিকভাবে করছে। এবং সিন্ধু যে সভ্যতাটা, পরবর্তীতে আমরা জানতে পারছি যে সিন্ধু সভ্যতা খুবই সুনির্মিত ছিল। আমরা যদি এদের সমাজ ব্যবস্থা দেখি, সমাজ ব্যবস্থার মধ্যে বর্ণ বৈষম্য ছিল। যেমন দেখো, ওদের সভ্যতা হায়ারার্কি মেনটেন করা লাগছে। হায়ারার্কি যে বিষয়টা, সেটা হচ্ছে প্রথমত যারা গরিব তারা হচ্ছে গ্রামে বসবাস করতো, যারা হচ্ছে ধনী ওরা আসলে নগর কেন্দ্রিক যে সভ্যতা আসলে স্বাচ্ছন্দ্য বোধ করছে, ধনীরা হচ্ছে শহরে বাস করছে। এবং যারা শ্রমিক ছিল ওদের জন্য আলাদা কিন্তু করেছিল। এবং এদের ক্ষেত্রে একটা পয় নিষ্কাশনের যে ব্যবস্থা ছিল, বা হচ্ছে পানি যে নিষ্কাশনের ব্যবস্থা খুবই সুন্দর ছিল। এবং একই সাথে এই সভ্যতায় কিন্তু একটা আবিষ্কার হচ্ছে 80 ফুট দীর্ঘ একটা হচ্ছে তোমার কি বলে বিনোদনের জন্য একটা রুম। এবং ওদের এখানে আহ, গোসল করার জন্য এই যে স্নানাগার যে বিশাল একটা আবিষ্কার হয়েছে, যেটাকে আমরা তোমরা বাথটাব বলো না, বাথটাব কিন্তু এই সভ্যতায় আবিষ্কার হয়েছে। এই সভ্যতাটা অনেক অগ্রগতি হয়েছিল, কিন্তু মূল বিষয়টা তোমাদেরকে আমি বলছি যে এই সভ্যতায় কিন্তু লোহার ব্যবহার জানতো না। হ্যাঁ, এবং আমরা যদি দেখি সভ্যতার ক্ষেত্রে অবদান, সিন্ধু সভ্যতা কিন্তু পরিমাপের যে বিষয়টা, হ্যাঁ, এটা কিন্তু সিন্ধু সভ্যতার কাছে পরিমাপ, যেমন হচ্ছে ওজন করা বা হচ্ছে হাইট করা, এটা কিন্তু সিন্ধু সভ্যতা থেকে আসে। ওকে, এই যে বাটখারা বা পরিমাপ যে পদ্ধতিটা, এটা হচ্ছে এখান থেকে আসছে। এবং পরিকল্পিত নগর ব্যবস্থা ছিল
সিন্ধু সভ্যতায়। ওকে, সিন্ধু সভ্যতা এই পর্যন্তই ছিল। সিন্ধু সভ্যতা এই জিনিসটা মাথায় রাখো। এই সভ্যতা হচ্ছে প্রায় 2500 বছরের আগে ইয়া করছিল, এবং পরবর্তীতে আর্যদের আক্রমণের কারণে এই সভ্যতা পতন ঘটে, এবং আর্যরা যখন আমাদের দেশে আসে, তারা এখানে থাকা শুরু করে, তখন কিন্তু মহাভারত রচিত হয়েছিল। মহাভারতের আগেও গিলগামেশ পৃথিবীর সর্বপ্রথম মহাকাব্য, এবং হচ্ছে সর্বপ্রাচীন একটা হচ্ছে কি বলে আমাদের হচ্ছে লিখিত যে ইয়া আছে তার প্রমাণ। ফিনিশীয় সভ্যতার কথা যদি বলি, এখান থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস নাই, তোমরা যেহেতু দুইটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে ফিনিশীয় হচ্ছে যে বর্ণমালাটা 22 অক্ষরের। তাহলে আমরা মিশরে কি দেখলাম? মিশরে দেখছি হচ্ছে আমরা 24 অক্ষরের যে চিত্রভিত্তিক যে বর্ণমালা ইয়া করছি। আর ফিনিশীয় সভ্যতার হচ্ছে বড় অবদান হচ্ছে অক্ষর, এবং হচ্ছে 22টা অক্ষর এখানে করছিল ওরা, আবিষ্কার করেছিল। এবং না, জাহাজ নির্মাণে অনেক পটু ছিল। লেবানন পর্বত এবং ভূমধ্যসাগরে ছিল এই সভ্যতাটা। ভূমধ্যসাগর যে অঞ্চলটা আছে, এই সভ্যতা গড়ে উঠছিল। আমরা যদি পারস্য সভ্যতার কথা বলি, পারস্য সভ্যতার থেকে তেমন ইম্পর্টেন্ট কোশ্চেন আসে না। হয়তো কিছু চাকরি পরীক্ষা আসছিল অ্যাডমিশনের সময়, তোমরা মাথায় রাখবা যে জিনিসটা ইম্পর্টেন্ট সেই জিনিসটা বেশি মনোযোগ দেয়, আর রিভিশন যাতে তোমরা বারবার দিতে পারো, এই জন্য একটা জায়গায় আটকা থাকবা না। যে জিনিসটা পাচ্ছ না ওই জিনিসটা দাগায় রাখো বা অ্যাভয়েড করো, পরে অন্যান্য জিনিসগুলোতে আগায় যাও। দেখবা যে অনেক তাড়াতাড়ি খুব সহজেই তোমরা রিভিউ প্রসেসের মধ্যে আসতে পারবা, এবং তোমাদের মেমোরি, তোমরা চিন্তাও করবা না, এত শার্প। একটা দুইটা তিনটা চারটা বার যখন রিভিউ দিবা, 5বারের বার কিন্তু সবকিছু মাথায় এসে যায়। তো যে জিনিসটা পারতেছো না, সবুজ অথবা নীল বা ইয়া দিয়ে একটু দাগায় রাখলা, পরবর্তীতে ধরো তুমি রিভিশনের বিভিন্ন ফেজ দিলা, যে আমি যেগুলো পারি সেগুলো একটু রিভিশন দেই, বা আমি যেগুলো পারতেছি না সেগুলো একবার চোখ বুলায় নেই। হ্যাঁ, পারস্য সভ্যতার কথা বলতেছিলাম, এটা মূলত ইরানে ইয়া করছিল, এবং হচ্ছে এখানে ধর্ম সংস্কার এবং সুষ্ঠু ও দক্ষ যে প্রশাসন আছে সেইটা ইয়া গড়ে উঠছিল। এবং এখানে একটা ধর্ম আসছিল, সেটা হচ্ছে জরাথ্রুস্ট। হ্যাঁ, জরাথ্রুস্ট ধর্ম আসছিল, এবং হচ্ছে এই ধর্মের প্রবর্তনও করেন হচ্ছে জরাথ্রুস্ট। হ্যাঁ, জরাথ্রুস্ট নামে একটা বইও আছে, বা সময় নিয়ে পড়া হচ্ছে না, বইটা অনেক গুরুত্বপূর্ণ। পৃথিবীর যে বিভিন্ন ধর্মগুলো আছে তার মধ্যে অন্যতম একটা ধর্ম ছিল হচ্ছে জরাথ্রুস্ট, এবং এরা হচ্ছে আগুনের হচ্ছে উপাসনা করতো, আগুনের। বর্তমান যে ইয়া আছে না, ইরান, ইরানের হচ্ছে প্রাচীন ধর্ম ছিল জরাথ্রুস্ট। এবং পৃথিবীতে সবচেয়ে মনে হয় অভিশপ্ত হচ্ছে যারা আগুনের পূজা করে, এই ধর্মের বিয়াগুলো আর কি। কোরআনের দিক থেকে বলা যায়, যারা তোমরা ইসলাম ধর্মে আসে জিনিসটা রিলেট করতে পারবা। হিব্রু সভ্যতার কথা যদি বলি আমরা, আমরা কিন্তু বলতেছিলাম হচ্ছে ইসরায়েলের কথা। হ্যাঁ, ইসরায়েলের Oops. ইসরায়েলের হচ্ছে এই যে ইয়াটা ছিল, জেরুজালেমের যে নগরীকে কেন্দ্র করে এই সভ্যতা গড়ে উঠছিল। এবং এটি একটি হচ্ছে সেমেটিক ভাষা জাতীয়। ভাষার ক্ষেত্রে যদি বলি, এটা হচ্ছে সেমেটিক ভাষার একটি ইয়ে ছিল। এবং আমরা ইন্দো ইউরোপীয় যে ভাষাগুলো দেখি বেশিরভাগই কিন্তু সেমেটিক ভাষা। এবং হচ্ছে এরা একেশ্বরবাদের হচ্ছে আহ প্রচলন করছে ব্যাপকভাবে। মিশরে দেখছি আমরা, মিশরের ফারাও ইখারটন সম্ভবত, উনি প্রথম এক ঈশ্বরবাদের ধারণা দিছে, যে হচ্ছে একজনের বেশি ঈশ্বর নাই, তোমরা আমাকে ঈশ্বর মেনে নাও। তো এই সভ্যতাটাই বলছে যে হচ্ছে আল্লাহ আছে, আল্লাহ এক। বাট পরবর্তী সময়ে আসলে বিভিন্ন কারণে বিভিন্ন নবী রাসূল যারা আসছে, যেমন আমাদের নবীকে ইসরায়েলে ইহুদি যারা আছে মানে না। গ্রিক সভ্যতা, দেখো, সভ্যতা থেকে যদি আমরা পড়তে চাই, প্রথমত মিশরীয় সভ্যতা দেখবো, মেসোপটেমিয়া সভ্যতা দেখবো, এবং গ্রিক সভ্যতা দেখবো। এই তিনটা সভ্যতা খুবই ইম্পর্টেন্ট। পরবর্তীতে মধ্যযুগে যদি যাই আমরা, রোমান সভ্যতা দেখবো, হ্যাঁ, বাইজেন্টাইন সভ্যতা, এবং ধারাবাহিকভাবে যে ক্রুসেড বা হচ্ছে রেনেসার যে জিনিসগুলো আছে। গ্রিক সভ্যতার কথা যদি আমরা বলি, গ্রিক সভ্যতায় মূলত দুইটা ইয়া ছিল, এবং গ্রিক সভ্যতায় প্রায় 156টা হচ্ছে ছোট বড় যে রাষ্ট্র নিয়ে, নগর নিয়ে হচ্ছে গড়ে উঠেছিল। এবং এই সভ্যতা হচ্ছে দুইটা ইয়া ছিল, একটা হচ্ছে হেলেনীয় সভ্যতা, একটা হচ্ছে হেলেনিস্টিক সভ্যতা, যেটা হচ্ছে গ্রিসের ভিতরে এবং হচ্ছে গ্রিসের বাইরে ছিল। হ্যাঁ, তো গ্রিক সভ্যতায় হচ্ছে সবচেয়ে বড় অবদান হচ্ছে দর্শন এবং জ্যামিতিতে, এবং আরো অনেক জায়গায় অবদান আছে। আমরা যদি জ্ঞান বিজ্ঞানের দিকে দেখি, শিক্ষার ক্ষেত্রে দেখি, এবং বড় বড় যে দার্শনিকরা আছে তারা কিন্তু এই সভ্যতায় জন্মগ্রহণ করেছিল। আমরা যদি সক্রেটিসের কথা বলি, প্লেটোর কথা বলি, অ্যারিস্টটলের কথা বলি, কিংবা পরবর্তীতে যে গ্রিক বীর আলেকজান্ডারের কথা যদি আমরা বলি, আলেকজান্ডার কিন্তু আমাদের ভারতের ইয়া পর্যন্ত আসছিলেন আক্রমণ করার জন্য, পরবর্তীতে উনি কোনো এক কারণে করেননি। হ্যাঁ,
তো গ্রিক সভ্যতায় যুক্তিবাদী দার্শনিক বলা হতো সফিস্টদের। ওকে, প্রথমের দিকে কিন্তু গ্রিক সভ্যতায় আসলে ধর্মের বাইরে কথা বলা যেত না। পরবর্তীতে যারা রেশনাল চিন্তা ভাবনা করা শুরু করছে ওদেরকে কিন্তু সোফিস্ট বলা হতো, এবং ওরা যে কোনো কিছুকে খুবই লজিক্যাল ওয়েতে চিন্তা করার ট্রাই করতো যে আসলে এই জিনিসটা কিভাবে হচ্ছে, এই জিনিসের পিছনে কি আছে। ওরাই কিন্তু প্রথমে আবিষ্কারের ক্ষেত্রে যে পৃথিবীর যে নিজ অক্ষাংশে ঘুরতেছে, পৃথিবীর নিজস্ব আলো নেই, এইসব কিছু আবিষ্কার করছে। আমরা যদি পিথাগোরাসকে দেখি বা ইউক্লিডকে দেখি, হ্যাঁ, এসব ক্ষেত্রে কিন্তু ওরা অবদান রাখছে। এবং আমার জ্ঞানের ক্ষেত্রে তুমি যদি অ্যারিস্টটলের কথা বলো, পৃথিবীতে এমন কোনো জ্ঞানের শাখা নাই যেখানে হচ্ছে অ্যারিস্টটল মতামত দেয়নি। এবং হচ্ছে জ্ঞানের কিন্তু অনেক কিছুরই উনি হচ্ছে ফাদার, মানে জনক বলা যায়। পরবর্তীতে কিন্তু ইউরোপে একটা সময় ওনারই আধিপত্য ছিল, যেখান থেকে তোমরা যদি আমি বলি এখন, ওনার নাম হচ্ছে ফ্রান্সিস বেকন। হ্যাঁ, ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস বেকনের সময় বেকন যখন দেখলেন যে অ্যারিস্টটল আসলে সব জায়গায় জ্ঞানের ইয়াতে বিস্তৃত করতেছে এবং অনেক ক্ষেত্রে আপনার মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে, তখন বেকন নিজেরই একটা মেথড বার করছে, বেকনিয়ন মেথড। উনি কিভাবে একটা জিনিসকে চিন্তা করবেন বা অ্যাপ্রোচ করবেন এই জিনিসটা কিন্তু আসছিল। তো গ্রিক সভ্যতার যে কথাটা বলতেছিলাম, অনেক দার্শনিক ইয়া করছে। এখান থেকে আমরা সবাই জানি যে কোনো জায়গাতে এই জিনিসটা ইউজ করা যায় মনে রাখার জন্য, স্পা বলা হয়। হ্যাঁ, স্পা। স্পা হচ্ছে, এসতে হচ্ছে সক্রেটিস, তারপর হচ্ছে পিতে হচ্ছে আমরা প্লেটো বলবো, আর হচ্ছে এতে অ্যারিস্টটল। সক্রেটিস যে একজন ব্যক্তি, উনি যে ছিলেন কি না এটা সম্পর্কে কিন্তু অনেক ধোঁয়াশা আছে, কারণ সক্রেটিস নিজে কিছু লিখে যাননি। সক্রেটিস ছিলেন হচ্ছে প্লেটোর গুরু। তো প্লেটো হচ্ছে সক্রেটিসকে নিয়ে লিখছেন, এবং ওনাকে হেমলক পান করে মেরে ফেলা হয়েছে। কারণ হচ্ছে উনি ওই যে বিদ্যমান যে রাষ্ট্র ছিল তাদের বিরুদ্ধে কথা বলা শুরু করছিল, এবং যার কারণে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে ওনাকে ফাঁসানো হয়। এবং ওনাকে বেছে নিতে হয়, বলা হয় যে হয় তুমি আমাদের পক্ষে পক্ষ অবলম্বন করো, অথবা বিষ পান করো। পরবর্তীতে হেমলক পান করেছে, যেটা একটা বিষাক্ত ইয়া ছিল, ওটা পান করে উনি মারা যান। ওকে, মারা যাওয়ার সময় উনি একটা কথা বলছিলেন, কোনো এক হয়তো ঋণ ছিল, ওই ঋণটা বলছিল যে পরিশোধ করে দিতে। ওকে, বহু দেবতার বিশ্বাসী গ্রিকদের প্রধান দেবতা ছিল জিউস, এবং হচ্ছে গ্রিকদের প্রায় 12টা যে দেবদেবী ছিল। হ্যাঁ, আমরা যদি একটু দেখি গ্রিকের যে মহাকাব্যগুলো আছে, যেমন আমরা যদি হোমারের কথা বলি, হ্যাঁ, তোমাদের সাথে একটু গল্প করি। হোমার মূলত একজন হচ্ছে অন্ধ কবি ছিল। হ্যাঁ, অন্ধ কবি। এবং হচ্ছে হোমারের একটা দুইটা বিখ্যাত মহাকাব্য আছে, অন্ধ কবি। হ্যাঁ, এর হচ্ছে ইলিয়াড এবং হচ্ছে ওডিসি। ওডিসির হচ্ছে একটা মুভি আসছে কিছুদিন আগে, তোমরা আমি জানি না পড়ছো কিনা, সরি দেখছো কিনা, ওডিসি। গ্রিক যে সভ্যতা এটা কিন্তু হচ্ছে মূলত প্রতিনিয়ত যুদ্ধের মধ্যে থাকতো, এবং পরবর্তীতে কিন্তু ট্রয় নগরী ধ্বংসের মাধ্যমে কিন্তু যুদ্ধের শেষ হয়েছে। এবং এই যুদ্ধটা নিয়ে আলোচনা করা হয়েছে ইলিয়াডে। ইলিয়াডে হচ্ছে এই যুদ্ধের বর্ণনা করা হয়েছে, কি জন্য যুদ্ধটা বাঁধছে, কি জন্য যুদ্ধটা আবির্ভাব হলো। যুদ্ধের যদি আমরা প্রসঙ্গের কথা বলি, আমরা ওডিসি দেখো, প্রাচীন সভ্যতা থেকে যদি প্রশ্ন আসে, এবছর আসার সম্ভাবনা এখান থেকে আসে। ক্রিস্টোফার নোলান ওডিসি মুভিটা হচ্ছে ডিরেক্ট করছেন, এবং উনি হচ্ছে অস্কার বিজয়ী হচ্ছে একজন হচ্ছে ডিরেক্টর। তো ওই জিনিসটা এই বছরের জন্য মাথায় রেখো। যুদ্ধের যে প্রেক্ষাপট আমি যে তোমাদেরকে বলতেছিলাম, যে এক দেবতার হচ্ছে মেয়ের বিয়ে শুরু হয়েছে, তো ওইখানে তোমাকে হচ্ছে যে ঈর্ষার যে দেবী, তাকে ইনভাইট করা হয়নি। তো পরে উনি কি করছে, একটা আপেল ছুঁড়ে মারছে ওই অনুষ্ঠানে। এবং পরবর্তীতে এই জায়গা থেকে কিন্তু আমরা ইংরেজিতে একটা প্রবাদ পাইছি, অ্যাপেল অফ ডিসকর্ড। হ্যাঁ, মানে হচ্ছে যে দ্বন্দ্বের যে হচ্ছে মেন যে ইয়াটা, হ্যাঁ, সো অ্যাপেল অফ ডিসকর্ড। উনি হচ্ছে পরবর্তীতে একটা অ্যাপেল ছুঁড়ে মারছে, এবং এই অ্যাপেলটা হচ্ছে আহ, যে খাবে সে হচ্ছে সবচেয়ে ইয়া হবে। এবং একজন ইয়া ছিলেন, ছেলে ছিল, যাকে চুজ করতে বলা হয়েছে, বলো এই 4 জনের মধ্যে সবচেয়ে সুন্দরী কে। হ্যাঁ, এবং হচ্ছে যে বলবে তাকে চুজ করা হয়েছিল। এবং এখন ও তো একজন ছেলে, ওকে বলা হয়েছে 4জন যে দেবী আছে, 4জন দেবীর মধ্যে অ্যাফ্রোটাইস ছিল এবং অনেকগুলো দেবী ছিল। বলা হয়েছিল যে চুজ করে নাও, তোমাদের মধ্যে থেকে তোমরা হচ্ছে এই 4জনের মধ্যে থেকে কাকে সবচেয়ে বেশি সুন্দর লাগতেছে, সে সবচেয়ে বেশি সুন্দর। পরবর্তীতে ওই ছেলেকে প্রলোভন, বিভিন্নভাবে প্রলোভন দেখানো হয়েছে যে আমি তোমাকে অনেক ধন সম্পদ দিব যদি তুমি আমাকে সবচেয়ে সুন্দরী বলো। আরেকজন বলছে যে আমি তোমাকে এই জিনিসটা দেবো, ওই জিনিসটা দেবো। সর্বশেষে একজন বলছে আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর নারীকে দিব। হ্যাঁ,
যদি হচ্ছে তুমি আমাকে বলো যে আমি সবচেয়ে বেশি সুন্দর। এখন পুরুষ কিসে আটকায়? পুরুষ তো অনেক কিছুতে আটকায়, এটা নিয়ে একটা আলোচনা আছে। পুরুষ মেইনলি ভাইয়া নারীতে আটকায়। তো পরবর্তীতে যিনি যে হচ্ছে সুন্দর যে দেবতা বলছিল, সুন্দরী দেবতা, যে তুমি যদি আমাকে বলো হচ্ছে আমি সবচেয়ে বেশি সুন্দর, তোমাকে আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর নারীটা দিব। তো পরবর্তীতে ওডিসির যে ইলিয়াডের যে কাহিনীটা, ওই নারীটার নাম ছিল হচ্ছে হেলেন। হ্যাঁ, হেলেন অফ ট্রয়। হেলেন হচ্ছে পরবর্তীতে হচ্ছে যখন আছে ট্রয় নগরীর যে রাজপুত্র ছিল, পরবর্তীতে কিন্তু ও হেলেনকে নিয়ে যায় গ্রিক থেকে ভাগায়া। এবং এই কারণে যুদ্ধ যে শুরু হয়, এই যুদ্ধ প্রায় অনেক দিন ছিল, প্রায় 10 থেকে 12 বছরের যুদ্ধ ছিল। এবং এই যুদ্ধের যে কাহিনী, এটা নিয়ে হচ্ছে ইলিয়াডে লেখা আছে। এবং ওডিসিতে হচ্ছে আসলে ট্রয় নগরীর যে ধ্বংসাবশেষ, ওটা শেষ হয়। বর্তমান যে মুভিটা, আমি স্পয়লার দিতে চাই না, অনেক সুন্দর মুভি, তোমরা দেখো। তো হোমারের জিনিসটা দেখো, প্রথম যে মহাকাব্য করছে। মহাভারতের কথা বলি, মহাভারত কিন্তু অনেক প্রাচীন মহাকাব্য, কিন্তু তার উপরে আছে গিলগামেশ। এরপরে আমরা বলবো হোমারের কথাটা। হ্যাঁ, এবং গ্রিক সভ্যতায় তোমরা যদি হচ্ছে সফোক্লিসকে দেখো, উনি লিখছে হচ্ছে রাজা ইডিপাস। হ্যাঁ, রাজা ইডিপাস। রাজা ইডিপাসের কাহিনী আরো ট্র্যাজিক, বুঝছো? এই কাহিনীটা হচ্ছে মূলত একটা দেশে হচ্ছে আহ, এক মায়ের গর্ভে হচ্ছে সন্তান আসে রাজার ইয়াতে। তো ওখানে হচ্ছে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে আপনার পেটে থেকে যে সন্তান আসতেছে, আপনাকে একটা সময় মেরে ফেলবে, এবং হচ্ছে ও নিজের মাকে বিয়ে করবে। তো এই কাহিনী যখন বলছে, তখন রাজা করছে কি যে হয় ছেলেকে মেরে ফেলবো, আর না হলে হচ্ছে কি ইয়াতে ভাষায় দিয়ে আসবে। এখন ছেলেকে মেরে ফেলার জন্য নিজেরা পারেনি, একজনকে দিছে। তো উনি করছে কি, ছেলেকে না মেরে ফেলে হচ্ছে ইয়াতে ভাষায় দিছে। এবং পরবর্তীতে একজনে হচ্ছে নিজের ছেলের মতো করে ওকে পালে। এবং ও ওখান থেকে বিভিন্ন কাহিনীর মাধ্যমে যখন আহ, বড় হয়, তখন হচ্ছে কোনো এক ইয়ার কারণে না জেনে ও ওর বাপকে মেরে ফেলে। এবং হচ্ছে পরবর্তীতে ওর মাকে তো এখন হচ্ছে ওই রাজ্যের রাজা চুজ করতে হবে। তখন ওই রাজ্যের রাজা চুজ করার জন্য কিছু কন্ডিশন দেয়, যে চুজ করে যখন, তখন দেখা যাচ্ছে যে নিজের ছেলেকে চুজ করতে পারছে, এবং এটা জানার পরে ওর মা হচ্ছে আত্মহত্যা করে। তো এটা লিখছিল হচ্ছে সফোক্লিস। হ্যাঁ, সফোক্লিস একজন হচ্ছে বিখ্যাত নাট্যকার, এবং উনি প্রায় 100টার অধিক রচনা করছেন। গ্রিক সভ্যতা যদি আমরা একটু বলি, ভৌগোলিক এবং সাংস্কৃতিক কারণে গ্রিক সভ্যতার সাথে জড়িত দুটি সংস্কৃতির নাম হচ্ছে হেলেনিক এবং হেলেনিস্টিক। হ্যাঁ, ওকে, হেলেনিস্টিক সংস্কৃতি কেন্দ্রবিন্দু ছিল মিস উপদ্বীপ। আচ্ছা, গ্রিক সভ্যতার সংস্কৃতি সৃষ্টি এগুলো তেমন ইম্পর্টেন্ট না। আলেকজান্দ্রিয়া হচ্ছে জ্ঞান বিজ্ঞান চর্চার জন্য ছিল। আমরা যদি অবদানের ক্ষেত্রে দেখি না, গ্রিক সভ্যতা অনেক কিছুতে অবদান আছে। আমরা বললাম হচ্ছে জ্ঞানের দিক থেকে, শিক্ষার দিক থেকে। শিক্ষার বিষয়টা কি ছিল, যারা অভিজাততন্ত্রের ছিল ওরা হচ্ছে 18 বছর বয়স পর্যন্ত পড়াশোনা করতে পারতো। এবং হচ্ছে নর্মালি অনেকে 7 বছর থেকে পড়াশোনা করতো। বা যারা দাসের ছিল, বা হচ্ছে গ্রিসের নাগরিক ছিল না, ওদের ক্ষেত্রে পড়াশোনা করার কোনো অধিকার ছিল না। হ্যাঁ, আর এদের আবিষ্কার কি, চাঁদে হচ্ছে নিজস্ব কোনো আলো নেই, এটা হচ্ছে গ্রিকরাই প্রমাণ করছে। বিশ্বের প্রথম নাট্যকার হচ্ছে, শ্রেষ্ঠ নাট্যকার, হ্যাঁ, প্রথম নাট্যকার সম্ভবত অ্যাসকাইলাস বা এরকম কিছু একটা নাম আছে, তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, এবং হচ্ছে স্পার্টা যে নগর রাষ্ট্র, স্পার্টা নগর রাষ্ট্রের সাথে কিন্তু গ্রিকসের একটা সংঘাত থেকে থাকতো। আমরা হেরোডোটাসের কথা বলছি, হেরোডোটাসের পরে থুকিডাইস কিন্তু এই যে পেলোপনেসিস ওয়ার নিয়ে কথা বলছিল। হ্যাঁ, নগর রাষ্ট্রের সাথে স্পার্টার সাথে যে যুদ্ধ ছিল, এটা হচ্ছে পেলোপনেসিস ওয়ার। এইটার কাহিনী নিয়ে বলা আছে। প্রাচীন গ্রিস হচ্ছে প্রথম গণতন্ত্রের যে চালু করে। গ্রিসে কিন্তু প্রথমে গণতন্ত্র ছিল না, প্রথমে রাজতন্ত্র ছিল। পরে রাজতন্ত্র যখন বিলুপ্ত হয়ে যায়, তখন কিছু অভিজাতরা মিলে একটা অভিজাততন্ত্র বা ও যে অলিগার্কি যেটা আছে, সেটা প্রতিষ্ঠিত করে। এবং এদেরকে টাইরান বলা হতো। এবং এদের থেকে যখন অতিষ্ঠিত হয়ে গেছে, তখন কিন্তু মানুষজনরা এদেরকে সরাইছে। সরানোর পরে অন্যান্য রাজা করছে। অনেক রাজা আসছে, কিন্তু দিন শেষে আসলে গ্রিসের মানুষ পূর্ণ স্বাধীনতা পায়নি। কিন্তু পেরিক্লিসের সময়, উনি প্রায় 30 বছরের মতো ক্ষমতায় ছিল। ওনার সময় হচ্ছে গ্রিসের গণতন্ত্রের একদম স্বর্ণযুগ বলা হয়। এবং হচ্ছে উনি হচ্ছে গ্রিসের যে স্বর্ণযুগ আনছিল। উনি 30 বছর শাসন করছে, 460 থেকে 430 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। পরবর্তীতে মহামারী হয়েছিল একটা, এই প্লেগের কারণে প্রায় হচ্ছে 1/4 মানুষ এই মহামারীতে মারা গেছিল। হ্যাঁ, পরবর্তীতে স্পার্টার মাধ্যমে গ্রিস সভ্যতা হচ্ছে পতন হয়ে যায়। ওকে।